শেখ হাসিনাকে ফেরাতে গোপন মিশনে কাজ করছে ১৪ ইনসাইডার। আল জাজিরার সাংবাদিকের পোস্ট ঘিরে চাঞ্চল্য। জানাবো বিএনপির দাবি আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক শেল্টার দিচ্ছে দুটি দল। এদিকে উসমান পরিবারের অভাবনীয় জালিয়াতি তদন্তের নির্দেশ। এবং সর্বশেষে জানাবো বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন কাতারের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে গোপন মিশনে কাজ করছে ১৪ ইনসাইডার। আল জাজিরার সাংবাদিকের পোস্ট ঘিরে চাঞ্চল্য। গেল বছর ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের। আওয়ামী সরকারের পতনের পর দলটির সভানেত্রী শেখ হাসিনাও ভারতে পালিয়ে আশ্রয় নেন। গত ১০ মার্চ আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের এক পোস্ট ঘিরে নতুন করে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। গেল কয়েকদিন আগে প্রথম সারির ভারতীয় কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনা ফিরে আসা নিয়ে প্রতিবেদনে দেশ জুড়ে উঠে চাঞ্চল্য, যেখানে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ছাত্র জনতা সহ সবার একটাই কথা, শেখ ফিরে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য। আল জাজিরার সাংবাদিক সায়ের তার সেই পোস্ট উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থল অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুর্বিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতি বিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছেন। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি পদত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেট নেওয়া হয়েছে। উপদেষ্টা সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা ৯ জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও ৫ জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছেন। সায়ের তার পোস্টে আরও বলেন, উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। বিএনপির দাবি আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক শেল্টার দিচ্ছে দুটি দল। আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল ও একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছেন এমন তথ্য তুলে ধরে বৈঠকের নেতারা বলেন, এর পেছনে ওই দল দুটোকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন। এর ফলে ঘোষ ও দুর্নীতি কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও নেতারা মনে করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্রমতে বৈঠকে নেতারা বলেন, জাতীয় নির্বাচনে সরকারের মধ্যে ঘড়িমসির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। গণপরিষদে নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকারের দাবি করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, যার পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে নয়, তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রদের শক্তি ভাবে তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। বৈঠকে নেতারা আরো বলেন, সরকার এনজিওর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে একটা ধাক্কা দিতে চায় তারা। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে যে অবস্থান জানান দেওয়া হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির বৈঠকে একাধিক নেতা বলেন, বিদেশি কূটনৈতিকদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছেন দেশের জন্য ভালো কোনো সংবাদ নেই। এই ব্যাপারে দলের শীর্ষ নেতাকে আরো সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। নেতারা বলেন, আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ইসলামী একটি দল ও একটি নতুন দল শেল্টার দিচ্ছে। এরা এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে, ফলে বিশৃঙ্খলা কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। অবস্থা যেদিকে যাচ্ছে খুব শিগগির মানুষ বলতে শুরু করবে যে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, যা হতে দেওয়া যাবে না। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হবে। যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কর্মসূচির বিষয়ে স্থায়ী কমিটিতে কোনো আলোচনা হয়নি।
সূত্র জানায়, বৈঠকে একাধিক নেতা বলেছেন যে কোনোভাবেই হোক একটি গোষ্ঠী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। কিন্তু সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যে কারণে সরকার প্রধান বুঝতে পারছেন না। নেতারা ধারণা করেছেন আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ষড়যন্ত্রে রয়েছে, যাদের শেল্টার দিচ্ছে দুটি দল। তারপরও সরকারের উপর বিএনপির অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। যে কোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এই প্রসঙ্গে মঙ্গলবার রাজধানীতে এক ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি বিশেষ দলকে কারা টাকা দেয়, কারা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় তা জাতির সামনে প্রকাশ করার অনুরোধ জানান। গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা কিছু লিখছে না, যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে শুধু বিএনপির বিরুদ্ধে লিখছেন। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, সেগুলো লিখছেন না। কোনো ব্যবসায়ী কোনো দলকে কত টাকা দেন, কোন দল কোন ব্যবসায়ীকে পৃষ্ঠপোষকতা করছে, কোন ব্যবসায়ীকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছে, এগুলো লিখছেন না। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, কিন্তু তাদের গ্রেফতার করতে পারছে না, কারণ ওই বিশেষ দলের কাছে তারা শেল্টার পাচ্ছেন। কিছু ব্যবসায়ী গেল 17 বছরে অবৈধভাবে হাজার কোটি টাকা ইনকাম করেছেন। এরাই পরের 17 বছর এই টাকা ব্যয় করবেন দেশকে ধ্বংস করতে। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ বা সংবিধানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বসতে পারে কিনা স্থায়ী কমিটির বৈঠকে এমন প্রশ্ন তোলা হয়েছে। এতে নেতারা বলেন, তারা রাষ্ট্রের কোনো পর্যায়ের অথরিটি। আবার সংলাপ হবে কোন দলগুলোর সঙ্গে, শুধু নিবন্ধিত নাকি অনিবন্ধিত সংগঠনও থাকবে? নিবন্ধিত হলে জামাতে ইসলামী এবং তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সংলাপে আমন্ত্রণ পাবে না। এসব বিষয়ে স্পষ্ট হতে হবে। এখানে সংলাপ হতে হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংস্কার ইস্যুতে একদিন দুদিন সংলাপ হতে পারে। সংস্কার ইস্যুতে অনুবন্ধিত দলের সঙ্গে সংলাপ হলে তো বহু সংগঠনকে আমন্ত্রণ জানাতে হবে। বৈঠকে এক নেতা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য 250 বা তারও বেশি পৃষ্ঠার বই সরবরাহ করেছে। এখানে প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের যে বই এবং নির্বাচন কমিশনের বিধি তা কত পৃষ্ঠার? এই নিয়ে বিস্তারিত আলোচনা হয় ঐক্যমত্য কমিশনের চিঠির জবাব। দু একদিন পর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কারের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 13 মার্চের মধ্যে দলগুলো মতামত জানাবে বলে তারা আশা করেছেন। দলগুলোর মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকে আলোচনা শুরু হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বা সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র সংস্কারের 31 দফার আলোকে ঐক্যমত্য কমিশনের চিঠির জবাব প্রস্তুত করতে গত মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, 2-1 দিন সময় নিয়ে তারা ঐক্যমত্য কমিশনের চিঠির জবাব দেবেন। ওসমান পরিবারের অভাবনীয় জালিয়াতি তদন্তের নির্দেশ। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠানকে টেলিকমের অভাবনীয় জালিয়াতি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 90 দিনের মধ্যে তদন্ত করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাখাওয়াত হোসেন নামে এক ভুক্তভোগীর রেটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একটি জাতীয় দৈনিকে 14 জানুয়ারি সরকারের পাওনা 126 কোটি টাকা ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসমান পরিবারের শীর্ষক প্রতিবেদন যুক্ত করে রিট করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ফকিরাপুলে ডিআইটি রোডের একটি ভবনে ছোট একটি কক্ষে সাখাওয়াত হোসেনের ট্রাভেল এজেন্সির কার্যালয়। সেখানে আসবাবপত্র বলতে শুধু একটি টেবিল ও 3টি চেয়ার আছে। ভাড়া 6000 টাকা। সাখাওয়াত ফকিরাপুরে একটি মেসে থাকেন। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নথিপত্র সাখাওয়াতকে টেলিকম নামের একটি ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ কোম্পানির অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক। আইজিডব্লিউ প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে থেকে টেলিফোন কল বাংলাদেশে আসে। কে টেলিকমের কাছে বিআরসির পাওনা 126 কোটি টাকার বেশি পাওনা আদায়ে বিটিআরসি কোম্পানিটির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে। প্রশ্ন হলো, সাখাওয়াত কিভাবে এত বড় প্রতিষ্ঠানের মালিক হলেন?
গত 17 ডিসেম্বর ফকিরাপুলা সাখাওয়াতের কার্যালয়ে গিয়ে তার কাছে এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, আমি নিজেই তো জানতাম না আমি মালিক। 18 অক্টোবর বিটিআরসির কর্মকর্তারা রাঙ্গুনিয়া থানার পুলিশ নিয়ে আমার গ্রামের বাড়িতে যান। তখন আমি এই কোম্পানি ও নিজের মালিকানার কথা জানতে পারি। কে টেলিকমের মালিক ছিলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবার। শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের নামে 2012 সালের 15 বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স নেওয়া হয়। প্রতিষ্ঠানটিতে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ এবং তার ঘনিষ্ঠ জয়নাল আবেদিন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার মালিকানাও ছিল। নথিপত্রে দেখা যায় 2013 সালের 4 আগস্ট ওসমান পরিবারকে টেলিকমের মালিকানা সাখাওয়াত হোসেন সিলেটের স্কুল শিক্ষক দেবব্রত চৌধুরী ও বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী রাকিবুল ইসলামের নামে হস্তান্তর করেন। তারা 3 জন বলেছেন তারা কেউই এ বিষয়ে জানতেন না। জালিয়াতি করে তাদের মালিক দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।